আমরা একেবারে মধ্যবিত্ত পরিবার। আমরা যার মতো করে যেভাবে হয় আরকি আমাদেরকে বাবা খুব কষ্ট করে পড়াশোনা করিয়ে আমরা চাকরিজীবী পরিবার। তো দাদা আমার দাদা আমার পড়াশোনা করিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার পড়াশোনার জন্য আমার দাদা আসলে বিয়ে করতে সময় নিয়েছিলেন যে আমার পড়াশোনাটা শেষ হোক। তো এরকম ভাবে আমরা আসলে জীবন যুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিলাম। কোনো স্বপ্ন হচ্ছিল, কোনো স্বপ্ন হচ্ছিল না। তো সেদিন আমার দাদা যথারীতি আ অফিস করার জন্য সকালে বের হয় এবং সকালবেলা ট্রেনে আসে। আমি আজকে যিনি সাক্ষ্য দিয়েছেন, যিনি সামনে ছিলেন, আ তার নাম দিলারা। তার সাথে আমার কথা হচ্ছিল। উনি আমাকে জানালেন যে উনারা একসাথেই ট্রেনে উঠেছেন। একই কামরায়, একই দরজা দিয়ে উঠেছেন। ওঠানোর পর উনি গিয়ে বাঁ পাশে দাঁড়ালেন আর দাদা ডান পাশে ছিলেন। তো দাদা ১ম এ একটা সিটে একটু বসার জন্য অনুরোধ করার পরে যিনি ছিলেন ওইখানে, উনি তাকে বসতে দেয়নি। না বসাতে উনি গিয়ে ও জানালার সামনে একটু দাঁড়ানোর চেষ্টা করেছে। তো উনি ১ম এই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো ধাক্কা দিয়ে যখন ফেলে দেয়, ফেলে দেওয়ার পর দাদা উঠে বলে যে, "ধাক্কা মারছেন কেন?" তো সেটা বলার পর আ ও ও দিলারা আমাকে যেটা বলল যে ১ম এই ওকে একটা ঘুষি মারে। আর ওর অন্ডকোষে চেপে ধরে। ধরার পর দাদা হচ্ছে ঘুষিটা এমন ১ টা ২ টা না মানে সে উপর্যুপরি ঘুষি মারতে থাকে। এর মধ্যে ট্রেনের সবাই যারা ছিল তারা হচ্ছে হৈ, হৈ করে যখন আসছে, তখন কয়েকজন খেয়াল করল যে আমার ভাই ট্রেনে পড়ে আছে আরকি যে অ অচেতনের মতো। তো তখন তাদের মাঝ থেকে কেউ বলছিল যে দাদা পড়ে গেছে, পড়ে গেছে। তো তখন ডিলার আমাকে বলল যে, "আপা আমরা দাদাকে তখন মাথায় পানি এবং ট্রেনের ভেতরেই একেবারেই খুব স্বল্প সময়ের মধ্যে ঘটনা। তো তখন পানি দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আমার মনে হয়েছে দাদা তখন পানিটা খেতে পারেনি। উনি হয়তো তখনই আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তো এর মধ্যে সবাই তো আসলে কর্মজীবী, সবাই ছুটছে যার অফিসে। এর মধ্যে ৩-৪ জন আ ওকে আমি মাছরাঙা টিভির ফুটেজে দেখেছি যে ৪ জন ২ জন ২ পায়ে, ২ জন ২ হাতে ধরে ওকে ট্রেন থেকে নামিয়ে একটা জায়গায় হচ্ছে রেখে ট্রেনটা আবার চলে যায়। ওর সাথে একজন সহযাত্রী ছিল যিনি আমাদের সাথে পারিবারিকভাবে যুক্ত ছিল। উনি আমার মেজো বোনের হাসব্যান্ডকে ফোন করেন যে, উনি ট্রেনের মধ্যে কিছু একটা হয়েছে, উনি অসুস্থ, আপনারা আসেন। তো এর মধ্যে আমার মেজো বোনের হাসব্যান্ড দৌড়িয়ে স্টেশনে যায়। এর মধ্যে একজন ভদ্রমহিলাও এগিয়ে আসেন। এর মধ্যে আর ২ জন ছেলে তারা ৪ জন মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে আমার বাবা, আমার বৌদি তারাও হসপিটালে যায়। তখন ডাক্তার বলেন যে উনি তো আর নেই। আসলে এই ঘটনাটা আমার দাদা ঘর থেকে বেরিয়েছে ৬:৩০ আর ৭ টার মধ্যে আমরা আসলে খবর পেয়ে যাই যে নাই। এই যে একজন মানুষ আসলে ঘর থেকে বের হলেন এবং ০.৫ ঘন্টার মধ্যে আমরা কোনো কারণ ছাড়া যে লোকটাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোনো ধরনের বাদ-বিবাদ কোনো কিছু নেই এবং আমার কাছে আসলে যেটা মনে হয়েছে সে হয়তো জানে যে কিভাবে আঘাত করলে একটা মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয় বা আঘাতের জায়গাগুলো তার কাছে খুব পরিচিত ছিল যে সেখানে আঘাত করলে হয়তো সে আর উঠে দাঁড়াতে পারবে না। এখন আমরা আসলে কি করব? মানে আম আমরা এখনো ট্রমার মধ্যে আছি। আমরা আমি হয়তো কথা বলছি, কথা বলার চেষ্টা করছি। কিন্তু এখনো আমার কাছে মনে হয় যে ও হয়তো অফিসেই গেছে, সন্ধ্যার পর হয়তো আবার ফেরত আসবে। ওর ছোট বাচ্চাটা ১ বছর ২ মাস বয়স। ও শুধু বলতে পারে যে, "বাবা নাই, বাবা নাই।" তো এই যে একটা ঘটনা মানে আমরা আসলে এর কোনো কার্যকারণ সূত্র খুঁজে পাচ্ছি না। তবে যিনি করেছেন তিনি তো আসলে হত্যাই করেছেন। তার তার পেশা কি? তার কোনো কিছুই আমরা জানি না। তো আমার দাদা ছোটবেলা থেকেই খেলাঘর করেছেন, কাশফুল খেলাঘর করেছেন, সংগঠন করতেন। আমি দেখেছি ৮৮ র বন্যায় তারা দল বেঁধে মানুষের বাড়ি ত্রাণ দিয়েছে। এরকম নাটক করত, সংগঠন করা কিন্তু পরিবারের চাপে তিনি একেবারেই বাপের মতো কেরানি হয়ে গেলেন। তাহলে মানুষের জীবনের আসলে মূল্যটা কই রইল?
জি। আমার বাবা হয়তো তার সন্তান হারিয়েছে, আমার মা সন্তান হারিয়েছে, আমি ভাই হারিয়েছি। আমার রাষ্ট্র কি কিছু হারায়নি? আমি কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনযাপন আমরা কি কিছু হারাচ্ছি না? আমরা কি হারাচ্ছি? আমাকে একটু আপনারা কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? যে আমাদের এই অবস্থায় আমরা আমরা তো ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি। বাচ্চাগুলার মুখের দিকে তাকানো যায় না। আপনারা একটু আমাকে বলবেন যে আমার রাষ্ট্র কি কিছু হারাচ্ছে? আমার দেশ কি কিছু হারাচ্ছে? আমার সমাজ কি কিছু হারাচ্ছে? আমরা কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো? অসংখ্য ধন্যবাদ।